আচ্ছা, আশা করি একদম ক্লিয়ার এখন। আচ্ছা, তো আমরা এখন চ্যাপ্টার 4 শুরু করব। সবাই চলে আসো, চ্যাপ্টার 4 আমরা শুরু করবো এখন। চ্যাপ্টার এই ম্যাথটা অনেক কষ্ট করে বুঝেছি, যদি না বুঝা আবার নিজে নিজে বুঝে নিবে, আমি আর বুঝাবো না, ঠিক আছে? কারণ এই এতটুকু জ্ঞান বুদ্ধি আছে বলে আমার মনে হয়, নাহলে ইন্টারমিডিয়েটে উঠো না অ্যাকচুয়ালি। হ্যাঁ, যাই হোক, আগের ম্যাথটা অনেক বেশি ব্লার হচ্ছিল, খুবই বিরক্ত লাগতেছিল, বাদ এই চ্যাপ্টারই হয়েছে, বুঝছো, শেষ। না বুঝলে নিজে নিজে বুঝে নিবা, জ্ঞান বুদ্ধি আছে, পারবা আশা করি, ঠিক আছে? সায়েন্স এমনি এমনি তো সায়েন্স না মনে নাকি, বাপ মা একটু বুঝছে যে তোমার মাথায় বুদ্ধি আছে বলে তো সায়েন্স দিছে, তো পারবা, সমস্যা নেই। দেখো চ্যাপ্টার নাম্বার 4 একবার ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 4। তো এটা আমরা আজকে শুরু করবো। আজকে হচ্ছে লেকচার নাম্বার 1। তো লেকচার নাম্বার 1, তো দেখো, তো এই চ্যাপ্টারটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনস ল। এখন একদম ক্লিয়ার? তো লিখে নাও চ্যাপ্টার নাম্বার 4, ফার্স্ট পেপারে লেকচার নাম্বার 1। একটু ইয়ে করে যে লাইভটা আবার দিয়ে দাও মেসেঞ্জার গ্রুপে, এই লাইভের লিঙ্কটা। বললো যে ভাইয়া তৃতীয়বারের মতন আবার শুরু করলো, সেকেন্ড বার শুরু করার পর থার্ড বারের মতন লাইভ ক্লাস শুরু করলো নেট প্রবলেমের ঝামেলার কারণে। হ্যাঁ, তো আশা করি এখন ক্লিয়ার হবে। চলে আসো তোমরা সবাই। ওকে, তো শুরু করি আমরা। তো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে নিউটনের সেকেন্ড ল। আচ্ছা, নিউটনের ফার্স্ট ল তো তুমি জানো, ফার্স্ট ল। আমরা নিউটনের সেকেন্ড ল থেকে শুরু করি। আগে বলি ফার্স্ট লটা কি। নিউটনের ফার্স্ট ল ছিল এরকম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, ফার্স্ট ল কি ছিল বলি। নিউটনের ফার্স্ট ল ছিল এরকম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। তো খেয়াল করবা, নিউটনের ফার্স্ট ল কি ছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে সামনের দিকে অগ্রসর হতে থাকে। এটা হচ্ছে আমার নিউটনের ফার্স্ট ল। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে সামনের দিকে অগ্রসর হতে থাকে, সমবেগে সামনের দিকে অগ্রসর হতে থাকে, ঠিক আছে? বাহ্যিক বল শূন্য হলে, বাহ্যিক বল শূন্য মানে লব্ধি বল শূন্য, লব্ধি বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু সমদ্রুতিতে বা সমবেগে সামনের দিকে অগ্রসর হয়। এটা ছিল নিউটনের ফার্স্ট ল। আচ্ছা, তো নিউটনের সেকেন্ড ল আমরা শুরু করি। নিউটনের সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড লটা কি? নিউটনের সেকেন্ড লটা হচ্ছে, লিখবা যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, ভর বেগের পরিবর্তনের হার, কোন বস্তুর ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। লিখে নিবা, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই হচ্ছে আমার নিউটনের সেকেন্ড লয়ের স্টেটমেন্ট, মানে জাস্ট হচ্ছে থিওরিটিক্যাল স্টেটমেন্ট। তো এটার আসলে আচ্ছা অনেকই ছিল, এখন নাই, বুঝলাম না, একটু বলো দয়া করে, একটু নোটিস গ্রুপে সেন্ড করে দাও। নোটিস গ্রুপে দেখে নাও, প্রায় 80 জনের মতন ছিল, এখন মাত্র 46 জন। সবাই ভাবছিল প্রথম নতুন শুরু করব, কিন্তু নেট প্রবলেম আসলে সবাই বের করে দিল। অ্যাকচুয়ালি একটু নোটিস গ্রুপে সেন্ড করো একটু কষ্ট করে, অনেকে আজকে ছিল, আমিও পোস্ট করি। একটু ওয়েট করি। ওকে, পোস্ট দিয়ে দিছি, আশা করি চলে আসবে সবাই যারা চলে আসছিল।
আচ্ছা, আর বাকিটা মনে হয় আসবে না, বাদ দিয়ে বাকিদের চিন্তা না করি, সবাই তো ভালো করবে না, এটাই বাস্তবতা। আচ্ছা, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, তো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তো ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায়? আচ্ছা, এর আগে বলি ভরবেগ। ভরবেগ কি মনে রাখবা, ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, ভরবেগ। তাহলে ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। বস্তুর ভর এম আর বেগ হচ্ছে ভি, তাহলে ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। ভরবেগকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা। আচ্ছা, তো বলছে ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, ফার্স্টে আমরা ভরবেগের পরিবর্তন ব্যাপারটা বুঝি। ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগ মানে পি, তাহলে ভরবেগের পরিবর্তন মানে আসলে ডিপি। এই যে ডিপি, ডিপি মানে আসলে ভরবেগের পরিবর্তন। খেয়াল করছো ব্যাপারটা? শুধু পি মানে হচ্ছে আমার ভরবেগ, তাহলে ভরবেগ মানে হচ্ছে শুধুমাত্র পি। তাহলে খেয়াল করবা, ভরবেগ মানে হচ্ছে নরমালি পি দিয়ে প্রকাশ করা হয়, ভরবেগ মানে পি। তাহলে ভরবেগের পরিবর্তন দ্যাট ইজ ডিপি। আচ্ছা, তারপরে খেয়াল করবা, ভরবেগের পরিবর্তনের হার বলছে, এই জায়গায় হার নামক একটা কথা আছে, হার। তোমরা রাখবা, হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করতে হয়। হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করতে হয়। আছে না? লাইফটা কি ক্লিয়ার আছে? চলতেছে তো লাইফ না? লাইফটা কি চলতেছে? আচ্ছা দেখো, হ্যাঁ প্রথম সূত্র পড়ানো হয়েছে, আমি বলছি প্রথম সূত্রে আমি স্টেটমেন্ট দিছি, পড়ে ফেলছি, দেখে নিবা, মিস করলে দেখে নিবা। আচ্ছা, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন মানে ডিপি, আর হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে আমরা সময় দিয়ে ভাগ করে ফেললাম, দ্যাট ইজ ডিটি। ওকে, তাহলে এই পুরোটাকে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন মানে ডিপি, ডিপি, হার মানে সময় দিয়ে ভাগ করতে হয়। হার কথাটার মিনিং হচ্ছে সময় দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এই পুরোটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের হার, যেটা কিনা প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে এফ মানে হচ্ছে আমার প্রযুক্ত বল, তার সমানুপাতিক। এই যে লিখলাম, এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি, এফ সমানুপাতিক অফ ডিপি বাই ডিটি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের হচ্ছে সমানুপাতিক। এইটুকু আমরা বুঝলাম। তাহলে এবার কথা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু, দেখো সমানুপাতিক, তো সমানুপাতিক উইথড্র করে বা সমানুপাতিক উঠিয়ে একটা ইকুয়াল চিহ্ন লিখতে হয় এবং একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে হয়, সেটাকে আমি ধরলাম কে। আর ডান পাশে হচ্ছে আমার ডিপি বাই ডিটি। দেখো ডান পাশে হচ্ছে আমার ডিপি বাই ডিটি। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম। তাহলে এবার খেয়াল করবা মন দিয়ে, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে। তো বিজ্ঞানী নিউটন পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই সমানুপাতিক ধ্রুবকের ভ্যালু হচ্ছে আমাদের 1। বিজ্ঞানী নিউটন পরীক্ষা করে দেখছে, তাহলে কে এর ভ্যালু 1 বসাও। তাহলে এখানে আমার থাকবে হচ্ছে ডিপি বাই কি বলতো, ডিপি বাই থাকবে হচ্ছে ডিটি। তাহলে এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করবা, এখান থেকে আমরা কি করতে পারি, দেখো একটু মন দিয়ে কি করতে পারি। তাহলে এফ ইজ ইকুয়াল টু, এখানে আমার ডিডিটি অফ পি লেখা যায়, এটাকে কিন্তু আমরা ডিডিটি অফ পি লিখতে পারবো, কোনো সমস্যা আশা করি নাই। আচ্ছা, তাহলে এবার খেয়াল করবা, এবার হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ পি, তো তাই না? পি মানে হচ্ছে ভরবেগ। এই যে ভর আর বেগকে গুণ করলে কি পাওয়া যায় বলতো, ভরবেগ পাওয়া যায়। ভর আর বেগকে গুণ করলে, পি মানে ভরবেগ, তাহলে খেয়াল করবা ভর আর বেগকে গুণ করলে কি পাওয়া যায়, ভরবেগ পাওয়া যায়। তাহলে পি এর জায়গায় আমরা ভর আর বেগের গুণফল লিখলাম। এইটুকু বুঝতে পারছি, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এবার কথা হচ্ছে, হ্যাঁ এবার কথা হচ্ছে যে আমাদের এখানে আমার এম এবং ভি কে আমরা ডিফারেন্সিয়েশন করব। এম এবং ভি কে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। তো খেয়াল করবা, ডি ডিএক্স অফ ইউভি, ডি ডিএক্স অফ ইউভি, তাহলে ইউভি কে আমরা ডিফারেন্সিয়েশন করব। দেখো দুইটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার নিয়মটা কি জানো, ইউ কে বামে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিডিএক্স অফ ভি, প্লাস ভি কে বামে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে ডিডিএক্স অফ ইউ। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বেসিক। তো
তো দুইটা ফাংশন গুণ আকারে থাকলে, দুইটা ফাংশন ইউ এবং ভি যদি গুণ আকারে থাকে, তাহলে নিয়মটা হচ্ছে ইউ কে বামে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, সূত্রের প্লাস ভি কে বামে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার খেয়াল করবে এখান থেকে আমরা করি, খেয়াল করে এখান থেকে, তাহলে এফ ইজ ইকুয়াল টু, এখানে এব এবং ভি গুণ আকারে আছে, ভর এবং বেগ গুণ আকারে আছে, এব এবং ভি, এটাকে তুমি ইউ ধরো, এটাকে তুমি ভি ধরো, তাহলে ইউ কে বামে রাখবো, তাহলে এম কে বামে রাখলাম, ইউ কে বামে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডি ডিটি অফ ভি, ডি ডিটি অফ ভি লেখা যায়। ওকে, আচ্ছা এইটুকু আমরা বুঝলাম। প্লাস প্লাস ভি কে বামে রাখবো, এই যে স্মল ভি কে বামে রাখবো, তাহলে ভি কে বামে রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েশন করবো, মানে হচ্ছে এম কে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডিটি অফ এম লেখা যায়। আচ্ছা, এখানে যে লাইনটা আমি লিখলাম অ্যাকচুয়ালি এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের তোমার গাণিতিক ফর্ম, এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম অ্যাকচুয়ালি এটাই। তাহলে খেয়াল করবা, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু, কি করলাম আমরা এখানে জাস্ট ডিফারেন্সিয়েশন করছি, এমটাকে বামে আনছি, এমটাকে বামে এনে ভিটাকে ডিফারেন্সিয়েশন করছি, তারপরে সূত্রের প্লাস, তারপর হচ্ছে ভিটাকে বামে আনছি, তাহলে ভিটাকে বামে এনে এই এমটাকে ডিফারেন্সিয়েশন করছি। এই হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। এইটুকু আমরা বুঝতে পারছি, আশা করি এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার খেয়াল করবা মন দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কি কি জিনিস বুঝতে হবে, খুবই মন দিয়ে শুনবা। যদি আমার বস্তুর ভর কনস্ট্যান্ট হয়, ইফ এক নাম্বার লিখবা, যদি বস্তুর ভর কনস্ট্যান্ট হয়, মানে ভর যদি ধ্রুবক হয়, ভরের ভ্যালু যদি চেঞ্জ না হয়, বস্তুর আদিতে যে ভর ছিল পরবর্তীতেও যদি সেম ভর থাকে, ভর যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই ফরম্যাটটা কি হবে একটু মন দিয়ে দেখবা। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম ইন্টু ডিভি বাই ডিটি, এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস খেয়াল করবা ভি ইন্টু ডি ডিটি অফ এম। এই জিনিসটা জাস্ট আমরা কপি পেস্ট করে লিখছি, আর কিছুই না। এই ব্যাপারটা জাস্ট আমরা কপি পেস্ট করলাম। একটু খেয়াল করে দেখো মন দিয়ে, এই যে ভর, এই ভরটা আমি কি বললাম, ভরটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে এটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সবাই এটা জানি যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করা যায় না। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট কত আসে বলো তো? শূন্য আসে না? শূন্য। তাহলে কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্টটা কত আসে বলো তো? রেজাল্টটা আসে জিরো আসে, জিরো, রেজাল্টটা জিরো আসে। তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্টটা কত আসে বলো তো? জিরো আসে। তাহলে এবার এখান থেকে দেখবা এফ ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এম ইন্টু ডিভি বাই কি বলতো? ডিভি বাই হচ্ছে ডিটি। এবার একটু মন দিয়ে দেখবা যে এফ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, এখানে আমার স্মল এম আছে, এটাকে কি বলা যায় দেখো তো? ডিভি বাই ডিটি, এটাকে কি বলা যায় বাংলায়? এটাকে কি বলে? ডিভি মানে বেগের পরিবর্তন, ডিভি মানে হচ্ছে বেগের পরিবর্তন, ডিভি মানে বেগের পরিবর্তন আমরা বলতে পারি, ডিভি মানে বেগের পরিবর্তন, আর ডিটি মানে হচ্ছে সময়। তাহলে বেগের পরিবর্তন সময়ের সাথে বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ, সময়ের সাথে বেগের পরিবর্তনকে বাংলায় বলে ত্বরণ। এম আর এই ডিভি বাই ডিটির জায়গায় ত্বরণ তুমি লিখতে পারো। এই হচ্ছে আমার এফ ইকুয়াল টু এম এ আমি পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এফ ইকুয়াল টু এম এ আমি কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন বস্তুর ভরটা কনস্ট্যান্ট। যখন বস্তুর ভরটা আমার কি বলতো? বস্তুর ভরটা আমার কনস্ট্যান্ট, তখন আমি এই ফর্মুলাটা লিখতে পারবো। এইটুকু কি বুঝতে পারছো? এইটুকু একটু বুঝতে পারছো কিনা একটু জানাই দাও কমেন্টে, দ্রুত কমেন্টে জানাই দাও। এবার যদি বস্তুর ভর কনস্ট্যান্ট না হয়ে বেগটা কনস্ট্যান্ট হয়, ইফ এক নাম্বার লেখা শেষ। এবার যদি এমন হয়, ইফ মনে করো 2 নাম্বার বস্তুর ভরটা ভেরিয়েবল, মানে ভর চেঞ্জ হচ্ছে, বস্তুর ভর চেঞ্জ হচ্ছে বাট বেগটা কনস্ট্যান্ট। ইফ বস্তুর ভর মনে করো হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে হচ্ছে যার মানটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে, ভরের ভ্যালু মনে করো ক্রমাগত প্রতি মুহূর্তে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এমটা ভ্যারিয়েবল, বাট আমি ধরলাম যে বেগটা কনস্ট্যান্ট, বেগটা কনস্ট্যান্ট মানে বেগ সমান, বেগ কনস্ট্যান্ট মানে বেগ কনস্ট্যান্ট মানে হচ্ছে বেগটা সমান, মানে সমবেগ, সমবেগ বলা যায়, সমবেগ বা ইকুয়াল বেগ বলা যায়, সমবেগ, বেগটা যদি কনস্ট্যান্ট থাকে, তখন নিউটনের ফর্মুলাটা কেমন হবে? এই ফর্মুলাটা কেমন হবে? নিউটনের ফর্মুলার যে গাণিতিক ফর্ম সেটা ছিল এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ডিভি বাই ডিটি, এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস
ভি ইন্টু ডিএম বাই কি বলতো বা ডিডিটি অফ এম, এমন ছিল। এটা হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্রের হচ্ছে গাণিতিক ফর্মটা কিন্তু এমন ছিল। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আমি বললাম বেগটা কনস্ট্যান্ট মানে সমবেগ, বেগটাকে আমি কনস্ট্যান্ট বললাম মানে সমবেগ বললাম, বেগটা কনস্ট্যান্ট। তাহলে ভেলোসিটি বা বেগ যদি কনস্ট্যান্ট হয়, দেখো ভেলোসিটি বা বেগ যদি কনস্ট্যান্ট হয় তাহলে বেগকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করা যায় না। তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্টটা কত আসে বলো তো? জিরো চলে আসে না? বেগ হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করতেছো ডিটির সাপেক্ষে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে বেগকে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার কত আসবে? শূন্য আসবে। তাহলে এই পার্টটা শূন্য আসলে আমার এফ ইজ ইকুয়াল টু দাঁড়াবে এই যে বাদ বাকিটুকু ভি ইন্টু ডিএম বাই কি বলতো? ভি ইন্টু ডিএম বাই ডিটি। তাহলে এটাও একটা ফর্মুলা। এই ফর্মুলা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন আমার বেগটা তোমার হচ্ছে বেগটা কনস্ট্যান্ট কিন্তু ভরটা ভ্যারিয়েবল, ভরের ভ্যালু চেঞ্জ হচ্ছে বা বেগের ভ্যালু সমবেগ, তখন আমরা এই ফরম্যাটটা ইউজ করব, কারণ এখানে বেগের ডিফারেন্সিয়েশনটা হবে হচ্ছে শূন্য। এটুকু বুঝতে পারছি কিনা একটু জানো? বলো এটুকু বুঝতে পারলাম কিনা বলো। এবার আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। কি অবস্থা দেখছো? নেট প্রবলেম চলে গেছে আর সবাই চলে গেছে, খুব কষ্ট পাইলাম আসলে। যাই হোক, দায়িত্ব পালন করে যাই কোনো রকম এক্সপেকটেশন ছাড়া। এখানে আগে তুলে নাও, তুলে নাও। আচ্ছা, আমাদের করি তো আমরা 1 নাম্বার ম্যাথ প্রবলেম সলভ করি। তো লেখো 1 নাম্বার ম্যাথ প্রবলেম, দেখবা 1 নাম্বার ম্যাথ প্রবলেম। এক নাম্বার ম্যাথ প্রবলেম লেখো 20 নিউটন বল, 20 নিউটন বল 4 কেজি ভরের, 4 কেজি ভরের স্থির বস্তুর, 4 কেজি ভরের স্থির বস্তুর ওপর 6 সেকেন্ড ক্রিয়া করার পর প্রত্যাহার করা হলো, পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি সমবেগে চলতে থাকলে প্রথম হতে 10 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে।
বস্তুটি কত দূর যাবে? লিখে নাও, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। লিখে নাও, এই প্রশ্নটা রুয়েটে আসছিল, সহজ প্রশ্ন, রুয়েটে আসছিল। লিখে নিবা, লিখে নিবা। ওকে, তাহলে আমরা তুলে নিই, দেখো। ওকে, তাহলে কি বলছে? 20 নিউটন বল 4 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 6 সেকেন্ড ধরে ক্রিয়া করা হয়েছে। আচ্ছা, তো অতঃপর হচ্ছে তোমার পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি সমবেগে চলতে থাকলে প্রথম হতে 10 সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব যাবে? আচ্ছা, তাহলে আমরা বের করি মোটামুটি করে। তো দেখো মন দিয়ে, তাহলে এ হচ্ছে একটা বস্তু, এই একটা বস্তু যার উপরে 20, যে বস্তুর ভর হচ্ছে 4 কেজি, তাহলে বস্তুর ভর এম আমার দেওয়া আছে, এম ইজ ইকুয়াল টু 4 কেজি বলা আছে। 4 কেজি ভরের বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 20 নিউটন বলা আছে। আচ্ছা, এই যে আমার স্মল এম ভরের বস্তু, স্মল এম ভরের বস্তু, এর উপর আমরা বল প্রয়োগ করছি বা ফোর্স প্রয়োগ করছি, দিস ইজ হচ্ছে আমার ফোর্স বা বল, এই ফোর্স প্রয়োগ করছি এফ পরিমাণ। এম ভরের বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করছি, তাহলে এম ভরের বস্তুতে এফ পরিমাণ বল প্রয়োগ করলে এই বস্তুটা ত্বরণ নিয়ে সামনের দিকে আগাবে। এই ত্বরণটা আমরা কেমনে বের করবো? যে ত্বরণ এ আমরা কেমনে বের করবো? এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলা দিয়ে। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু বলা যাবে এফ বাই এম, মানে 20/4, তাহলে 4×5 = 20, মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ। বোঝা গেল ব্যাপারটা? এই বলটা 6 সেকেন্ড ধরে ক্রিয়া করা হয়েছে, তাহলে 6 সেকেন্ড ধরে কিন্তু তার বেগের পরিবর্তন বা ত্বরণ সৃষ্টি হতে থাকবে। সেই ত্বরণের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ তার উপর বল প্রয়োগ করা হয়েছে। কতক্ষণ তার উপর বল প্রয়োগ করা হয়েছে? 6 সেকেন্ড ধরে বল ক্রিয়া করা হয়েছে। আমি ধরলাম 6 সেকেন্ডে বস্তুটা এখান থেকে, 6 সেকেন্ডে বস্তুটা এখান থেকে মনে করো এই পজিশনে চলে আসলো। কতটুকু সেকেন্ডে বলো তো? 6 সেকেন্ডে। তাহলে টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে এই বস্তুটা এখান থেকে এই পজিশন গেইন করলো। 6 সেকেন্ড ধরে বল প্রয়োগ আমরা করতে থাকতেছিলাম, তাহলে 6 সেকেন্ড ধরে তার ত্বরণ সৃষ্টি হতে থাকতেছিল, রাইট? আচ্ছা, এখন 6 সেকেন্ড পর এই পয়েন্টে আসলো, তাই তো? এখন 6 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এটা আমি বের করতে চাই। তো আমি ধরলাম 6 সেকেন্ডে সে এখান থেকে এইটুকু পরিমাণ দূরত্ব সে অতিক্রম করে, এখান থেকে এইটুকু পরিমাণ দূরত্ব আমি ধরলাম, এখান থেকে এইটুকু পরিমাণ দূরত্বকে আমি ধরলাম S1। তো এই যে S1 আমরা বের করতে চাই, তাহলে আমরা জানি S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ, টি এর কি বলতো? স্কোয়ার। ওকে, এটাকে T1 ধরো, এটাকে T1 ধরো, ভালো হয়। স্থির অবস্থা হতে বস্তুটা যাত্রা শুরু করছো, লেখা আছে এই যে স্থির বস্তুর উপর, স্থির বস্তু, তাহলে শুরুতে বস্তুটা স্থির ছিল, তাহলে শুরুতে বস্তু স্থির থাকলে তার আদিবেগটা কত হবে বলতো? তার আদিবেগটা কিন্তু 0ই হবে। শুরুতে বস্তু স্থির থাকলে তার আদিবেগটা কিন্তু 0ই হবে। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে S1টা আমরা বের করতে পারবো কিভাবে? খেয়াল করো, হাফ অফ এ আমরা জানি এ হচ্ছে 5, আর T1 এর স্কোয়ার, T1 মানে হচ্ছে সময়, মানে 6 স্কোয়ার, এই যে 6 স্কোয়ার মানে আসলে 36। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখান থেকে আমরা S1 এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে দেখো এখান থেকে আসবে 2 আর 36 ভাগ করলে থাকবে হচ্ছে 18, 5 18 হচ্ছে কত? 5 8 40, 5 1 5, মেবি আসবে 90 আসবে নাকি? দেখো তো কত আসে? 90 মিটার আসবে নাকি বলো তো? 90 মিটার আসে কিনা? 90 মিটার আসে কিনা দেখো। 36, 18 দুগুণী 36, ঠিক আছে? তাহলে হচ্ছে 5 8 40 0, 4 5 1 5, হ্যাঁ 90 আসবে। তাহলে S1 আসলো কত বলো তো? 90 মিটার। 90 মিটার। ওকে, আচ্ছা, তো এবার কথা হচ্ছে যে এই যে আমরা 90 মিটারটা বের করে ফেললাম, S1 90 মিটারটা বের করে ফেললাম। আচ্ছা, এখন আমরা বের করতে চাই 6 সেকেন্ড পর এই পয়েন্টে বস্তুটার অবশ্যই বেগের পরিবর্তন হবে। এখানে তার আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু ছিল 0। 6 সেকেন্ড ধরে বল প্রয়োগ হয়েছে, 6 সেকেন্ড ধরে ত্বরণ সৃষ্টি হয়েছে, হতে হতে এই পয়েন্টে অবশ্যই তার একটা ভেলোসিটি বা বেগ কাজ করবে। এই পয়েন্টে ভেলোসিটি বা বেগ কাজ করবে। এই বেগটাকে আমি ধরলাম হচ্ছে
ভি বেগ, শেষ বেগ হচ্ছে ভি। এই শেষ বেগটা আমরা বের করতে চাই কিভাবে? আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে এটি 1 বলতে পারো। তাহলে 6 সেকেন্ডে এখান থেকে এই পর্যন্ত গেল, তাহলে 6 সেকেন্ড পর তার ভেলোসিটি কত এটা আমরা বের করতে চাই। তাহলে বের করে ফেলো, খেয়াল করবা। তাহলে ভি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 6 সেকেন্ড পর এই পয়েন্টে তার প্রাপ্ত ভেলোসিটি, 6 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর এই পয়েন্টে তার প্রাপ্ত ভেলোসিটি, দ্যাট ইজ হচ্ছে ভি। ইউ তো জিরো, ইউ তো জিরো, ইউ জিরো হয়ে বাদ হয়ে যাবে। এ হচ্ছে আমাদের 5 সেকেন্ড, সরি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি হচ্ছে 6, তাহলে 5 ছক 30। তাহলে ভি এর ভ্যালু কত বলো তো? 30 মিটার পার সেকেন্ড। তাহলে এই পয়েন্টে তার ভেলোসিটি কত? 30 মিটার পার সেকেন্ড। বলছে এখান থেকে যখন সেখানে আসলো 6 সেকেন্ড পর তার উপর আর কোনো বল প্রয়োগ করা হলো না। তাহলে 6 সেকেন্ড পর বস্তু যখন এই জায়গায়, এরপর থেকে তার উপর আর কোনো বল প্রয়োগ করা হলো না, কোনো বল প্রয়োগ করা হলো না। বল প্রয়োগ করা হলো না মানে কত? বাহ্যিক বল শূন্য। আর বাহ্যিক বল শূন্য হলে গতিশীল বস্তু সমবেগে সামনের দিকে আগাবে। কে বলছে? তুমিও বলো নাই, আমিও বলিনি, নিউটন বলছে। তাহলে 6 সেকেন্ড পর এই পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে আমার ভি, এবং এই পয়েন্টের পর থেকে তার উপর আর কোনো কেউ বল প্রয়োগ করে নেই, পৃথিবীর কেউ তার উপর আর কোনো বল প্রয়োগ করে নেই। তাহলে বাহ্যিক বল কত? 0। বাহ্যিক বল 0 হলে বস্তুটা যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকবে। বস্তুটা কোন অবস্থায় ছিল? ভি বেগে চলতেছিল, ভি বেগে। সেই ভি বেগে সে আজীবন সামনের দিকে আগাতে থাকবে, ভি বেগে। তাহলে সে কিন্তু ভি বেগে সামনের দিকে অগ্রসর হতে থাকবেই থাকবে, সমবেগে আর কি। তো বলছে 4 সেকেন্ড পর, আমি ধরলাম যে 4 সেকেন্ড পর, এখান থেকে 4 সেকেন্ড পর বস্তু মনে করো এই জায়গায় আসলো, এখান থেকে 4 সেকেন্ড পর। মানে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে এইটুক পরিমাণ আসতে টি ইকুয়াল টু 4 সেকেন্ড লাগছে, টি ইকুয়াল টু 4 সেকেন্ড পরিমাণ সময় লাগছে, 4 সেকেন্ড টাইম লাগছে। তাহলে এখান থেকে এইটুকু গেছে 4 সেকেন্ড সময়। তাহলে 4 সেকেন্ডে সে কিন্তু সমবেগে মুভ করছে, 4 সেকেন্ডে সে কিন্তু সমবেগে মুভ করছে। এখন প্রশ্ন হচ্ছে 4 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 4 সেকেন্ডে আমি ধরলাম 4 সেকেন্ডে সে এখান থেকে এইটুক পরিমাণ দূরত্ব তথা s2 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তো এই s2টা আমাদেরকে বের করতে হবে, এই s2 এর ভ্যালু। 4 সেকেন্ডে সে এখান থেকে এইটুকু তথা s2 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। সেই s2টা তুমি বের করতে পারবা কি? ঠিক আছে, ভেলোসিটি হচ্ছে v, সেই s2 তুমি বের করতে পারবা s ইকুয়াল টু vt দিয়ে, সমবেগের সূত্র। তাহলে s2 ইকুয়াল টু v ইনটু t দিয়ে। তাহলে v কত? v হচ্ছে 30 আর t হচ্ছে এখান থেকে এইটুকু সমবেগে গেছে কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে। তাহলে 3 4 হচ্ছে 12 তথা 120 মিটার। তাহলে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলো? টোটাল s1 প্লাস s2, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1 প্লাস s2 তথা হচ্ছে 120 মিটার প্লাস 90, মানে হচ্ছে কত বলতো? মানে হচ্ছে 210 মিটার। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এই ম্যাথটা আমাদের রুয়েটে আসছিল, খুবই সহজ ম্যাথ, বাট আসছিল। বলো বুঝতে পারছি কিনা? ম্যাথটা আমরা বুঝতে পারলাম কিনা একটু দ্রুত কমেন্টে জানাই দাও, দ্রুত কমেন্টে জানাই দাও। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম, ম্যাথটা আমরা এইটুকু খুবই ভালো করে বুঝতে পারলাম, আশা করি খুবই ভালো করে আমরা বুঝতে পারলাম। ওকে, তো এটুকু বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাই, মুছে ফেললাম, বুঝতে পারলে আমরা সামনের দিকে অগ্রসর করি। দেখো, তাহলে আমরা এর পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথ, এটাও একটা খুব দারুণ ম্যাথ, ঠিক আছে, এটাও একটা খুব দারুণ ম্যাথ। আমরা ইসাক স্যারের বই বলতে পারো যে সব ম্যাথই সলভ করবো, ক্লাসের মধ্যে ইসাক স্যারের বইয়ের সব ম্যাথ সলভ করবো, বোর্ড কোশ্চেন সব সলভ করে ফেলবো এই ইয়েতে, লেকচারে, বা এই হচ্ছে নিউটন বলবিদ্যা এই স্লটে। আমরা যে এখন যেই নিউটন বলবিদ্যা শুরু করলাম আজকে থেকে, বড় বড় ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো লিখবা একটি বস্তুর উপরে, একটি বস্তুর উপর, একটি বস্তুর উপর, একটি বস্তুর উপর 7 নিউটন বল প্রয়োগ করলে, 7 নিউটন বল প্রয়োগ করলে, একটি বস্তুর উপর 7 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির 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 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়। বস্তুটির 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়। তাহলে লিখবা অতঃপর বস্তুটির উপর
অতঃপর বস্তুটির উপর আরো 5 নিউটন মানের বল বস্তুটির উপর আরো 5 নিউটন মানের বল 7 নিউটন মানের বলের সাথে 30 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলে লিখে নাও 30 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলে প্রয়োগ করা হলো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটার ভর কত, বস্তুটির ভর কত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুটির ত্বরণের মান এবং দিক কত, ত্বরণের মান এবং দিক কত, এটা আমাদের বের করতে হবে। দেখে নাও, খুবই সুন্দর একটা ম্যাথ। অনেকের পারবে না, দেখে মনে হয় সহজ ম্যাথ, অনেকের পারবে না। অনেকেই না পারাটা খুব স্বাভাবিক, কারণ কনসেপচুয়াল অনেক ঘাটতি থাকে, বুঝছো? একটা সত্যি কথা বলি, মনে রাখবা, এটা মানে খুব বাস্তববাদী কথা বলি। সেটা হচ্ছে যে ভাই কি রে ভাই, রুয়েটে আসছিল। আচ্ছা, সেটা হচ্ছে তুমি যখন ফিজিক্স পড়বা তখন নিজের ইঞ্জিনিয়ার ভাববা, তোমার যতই মেডিকেল ইচ্ছা হোক, যদি তোমার হচ্ছে ডাক্তারি করার শখ থাক, বাদ। তুমি যখন ফিজিক্স পড়বা অথবা তুমি যখন ম্যাথমেটিক্স করবা তখন নিজের ইঞ্জিনিয়ার ফিল করবা, ইঞ্জিনিয়ার মনে করবা। যখন তুমি বায়োলজি পড়বা তখন তুমি নিজের ডাক্তার মনে করবা, নিজেকে ডাক্তার। হ্যাঁ, তুমি আমি একজন ডাক্তার। তোমার যত ইঞ্জিনিয়ারিং শখ থাকে বাদ, কোনো ইঞ্জিনিয়ারিং মনে শখ টক নাই, বাদ, সব বাদ। তুমি যখন বায়োলজি পড়বা নিজের ডাক্তার মনে করবা, এই ফিল রেখে পড়ার চেষ্টা করবা, দেখবা যে ইন্টারেস্ট পাবা এবং দেখবা যে ডাক্তারের মতন করে ভাবতে পারবা, চিন্তা করতে পারবা। মানুষের মেন্টালিটি সব, মানুষের মানসিকতা এবং মেন্টালিটি কিন্তু সব অ্যাকচুয়ালি, মানে পুরো গেমটা আসলে এই মাথার মধ্যেই, বুঝছো? তুমি তোমার তুমি সৃজনশীল বুঝো না, দেখবা যে সৃজনশীল প্রশ্ন আমরা বুঝি না, কেন জানো? কারণ তোমার মানসিকতার মধ্যে ইমাজিন করার ক্ষমতা আসে নাই, কারণ তুমি নিজেকে নিজে চিনো না, অ্যাকচুয়ালি তুমি নিজেকে নিজে বুঝো না, তুমি জানোই না যে আসলে তুমি নিজে কি জিনিস। মানে তুমি নিজেরাই নিজে চিনো না যে তুমি আসলে তোমার মধ্যে যে কতটা পটেনশিয়ালিটি আছে, তোমার মধ্যে যে কতটা হচ্ছে তোমার সম্ভাবনা আছে, তুমি নিজেই জানো না। তো এই জন্য তুমি আসলে পারো না। তুমি তখনই পারবা যখন তুমি নিজেকে নিজে ফিল করতে পারবা এবং নিজেকে নিজে চিনতে পারবা। তুমি যখন নিজেকে ইঞ্জিনিয়ার ভাববা ম্যাথমেটিক্স বা ফিজিক্স পড়ার আগে বা পড়ার সময়, তখন তুমি আসলে জিনিসটা ওভাবে চিন্তা করতে পারবা, ইঞ্জিনিয়ারদের মতন করে চিন্তা করতে পারবা। যখন তুমি বায়োলজি পড়বা, বাদ, বাকি সব কিছু বাদ, তোমার ইঞ্জিনিয়ার শখ বাদ, ইঞ্জিনিয়ারের শখ, তুমি নিজেকে ডাক্তারের মতন করে অনুভব করবা। দেখবা যখন তুমি বায়োলজি পড়বা জিনিসগুলো ওইভাবে করে তুমি ফিল করতে পারবা, মজা করে পড়তে পারবা, জিনিসটার মধ্যে মজা আনার চেষ্টা করো, দেখবে ভালো করতে পারবা। এই হচ্ছে কথা। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, তাহলে বস্তুটার ভর কত, দেখো এটা মন দিয়ে। এটি বস্তুর উপরে 7 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটার ত্বরণ 3 মিটার পার সেকেন্ড হয়। তাহলে খেয়াল করো মন দিয়ে, এই যে বস্তুর একটাই বস্তু, হ্যাঁ, এই যে বস্তু, আমি ধরলাম বস্তুর ভর হচ্ছে আমার m। প্রশ্নে বলতেছে আমি যদি এই বস্তুর উপরে কত নিউটন বল প্রয়োগ করি, 7 নিউটন মানের বল প্রয়োগ করি। খেয়াল করবা, শুধু 7 নিউটন, প্রথমে কিন্তু শুধু F = 7 নিউটন বলই প্রয়োগ করা হয়েছে, আর কোনো বল কিন্তু শুরুতে প্রয়োগ করা হয়নি। প্রথম যে কথাটা, প্রথম যে লাইনটা, একটি বস্তুর উপর 7 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়। এটা হচ্ছে প্রথম লাইন। প্রথম লাইনে একেবারে সহজ বাংলা ভাষায় বলতেছে এই বস্তুর উপরে 7 নিউটন বল প্রয়োগ করছি, এই বলের কারণে যে ত্বরণটা, এই বলের কারণে একমাত্র বল প্রয়োগ হচ্ছে, সেই একমাত্র বলের কারণে যে ত্বরণটা, সে ত্বরণটা হচ্ছে আমার a, দ্যাট ইজ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে a = হচ্ছে আমাদের কত বলতো, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ হচ্ছে আমার a বা হচ্ছে ত্বরণ। তাহলে এবার আমরা বস্তুর ভর mটা আমরা বের করতে চাই, ইজিলি বের করতে পারবো, পৃথিবীর সবাই বের করতে পারবে।
আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এখান থেকে কিন্তু ভরটা বের করতে পারবা। তাহলে ভর এম ইজ ইকুয়াল টু এফ বাই এ, মানে 7 বাই কত বলতো, 7/3। তাহলে 7/3 মানে হচ্ছে এম ইজ ইকুয়াল টু আসবে 3, 7/3 মানে 2.33, তাহলে 2.33 কেজি। এই তো হয়ে গেল আমাদের প্রথম ম্যাথটা সলভ হয়ে গেল। খুবই সহজ ছিল প্রথম ম্যাথটা। দ্বিতীয় ম্যাথটা হচ্ছে একটু সুন্দর একটা ম্যাথ। তাহলে 1 নম্বর ম্যাথটা আমাদের হয়ে গেল, 1 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথটা আমরা করব। বলছে বস্তুটা ত্বরণের মান, মানে বর্তমানে ত্বরণের মান কত এবং দিক কত। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে খেয়াল করো, কি বলা হচ্ছে একটু খেয়াল করবা। ওকে, কি বলা হচ্ছে একটু খেয়াল করো, মন দিয়ে খেয়াল করবা। কি বলা হচ্ছে যে অতঃপর, মানে পরবর্তী কেস নাম্বার 2, অতঃপর এই যে আমার বস্তুটা, এই জায়গায় বস্তু আছে, একটা বস্তু আছে, এই জায়গায় মনে একটা বস্তু আছে। এই বস্তুর উপর শুরুতে শুধুমাত্র একটাই বল প্রয়োগ করা হচ্ছিল, দ্যাট ইজ 7 নিউটন। এই বস্তুর উপর শুরুতে একটাই বল প্রয়োগ করা হচ্ছিল, একটাই মাত্র বল, দ্যাট ইজ 7 নিউটন। এই যে 7 নিউটন বল প্রয়োগ করা হচ্ছিল, বোঝা গেল ব্যাপারটা, 7 নিউটন। পরবর্তীতে আরো একটা বল প্রয়োগ করা হয়েছে, 5 নিউটন বল, যেটা কিনা 7 নিউটনের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করে। আরেকটা বল প্রয়োগ করা হয়েছে এই বরাবর, আরেকটা 5 নিউটন মানে আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, এই যে আমি আঁকলাম, খেয়াল করবা। আরেকটা বল এই বস্তুর উপরই, এই যেখানে বস্তুটা আছে স্মল এম ভরের বস্তু, এই বস্তুর উপর আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, 5 নিউটন মানের বল। কত কোণে বলা আছে যে 7 নিউটনের সাথে 30 ডিগ্রি কোণে, মানে এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে হচ্ছে 7 নিউটনের সাথে 30 ডিগ্রি কোণে আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, সেই বলের নাম হচ্ছে 5 নিউটন। তাহলে খেয়াল করবা, যদি কোনো বস্তুর উপরে একের অধিক বল প্রয়োগ হয়, তাহলে ওই বস্তুর উপরে আসলে 7 নিউটনও প্রয়োগ হচ্ছে না, 5 নিউটনও প্রয়োগ হচ্ছে না, আসলে 7 এবং 5-এর ফলাফল বল প্রয়োগ হচ্ছে, বা লব্ধি বলটা প্রয়োগ হচ্ছে। তাহলে 7 আর 5-এর লব্ধি কাজ করবে হচ্ছে মোটামুটি মাঝ বরাবর বা সামান্তরিকের কর্ণ বরাবর। অ্যাকচুয়ালি এই যে আমার স্মল এম ভরের বস্তুর উপর অ্যাকচুয়ালি এখন 5ও কাজ করতেছে না, 7ও কাজ করতেছে না। 5 এবং 7-এর যে লব্ধি বা যে ফলাফল বা যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা কাজ করতেছে। সেই লব্ধি বলটাকে আমি ধরলাম হচ্ছে এফ অফ আর। অ্যাকচুয়ালি এই 5 কেজি ভরের বস্তুর উপরে, দিস ইজ 5 কেজি ভরের বস্তু, এই 5 কেজি ভরের বস্তুর উপরে এই লব্ধি বলটাই কাজ করে, এই রেজাল্টেন্ট ফোর্সটাই বা লব্ধি বলটাই কাজ করে, লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্সটাই অ্যাকচুয়ালি ওর উপর কাজ করে। বোঝা গেল বিষয়টা? তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে এই রেজাল্টেন্ট ফোর্সটা বের করা। রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত ইজিলি বের করতে পারবা। দুটা ভেক্টর পি আর কিউ, এটাকে পি তুমি ধরো, এটাকে এটাকে পি তুমি ধরো, আর এটাকে কিউ তুমি ধরো। তাহলে পি এবং কিউ এর রেজাল্টেন্ট বা এর ফলাফল বা এর লব্ধি হচ্ছে আমার আর। তাহলে আমরা জানি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। হিয়ার আলফা ইজ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ বা 7 আর 5 এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ আলফা। এই পুরো অ্যাঙ্গেলটা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, বা আমরা বলতে পারি হচ্ছে 7 নিউটন আর 3 নিউটনের মধ্যবর্তী কোণ। 7 নিউটন আর 3 নিউটন এদের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ হচ্ছে আমার কি বলতো, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা। তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লব্ধি বলের মানটা বের করতে পারবো। তাহলে বের করে ফেলো লব্ধি বলের মান। তাহলে এফ আর বা লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, দ্যাট ইজ 7 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দ্যাট ইজ 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কজ অফ কত বলো তো, কজ অফ 30 ডিগ্রি। তো আমাকে দ্রুত কমেন্ট করে জানাও যে এখান থেকে এফ আর বা লব্ধি বলের মানটা কত নিউটন আসে, একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানাই দাও, দ্রুত কমেন্ট করে জানাই দাও, দ্রুত। পাঁচ কেজি কেন? আচ্ছা ভুলে 5 কেজি লিখছি, ভুলে আবেগে লিখছি, আবেগে 5 কেজি লিখছি, 2.33 কেজি হবে। আবেগে 5 কেজি লিখছি, 2.33 কেজি হবে। লব্ধি কত আসছে বলো তো, লব্ধি মানটা কত আসছে, লব্ধির মানটা 11.620। তাহলে 11.602 এত নিউটন, দ্যাট ইজ লব্ধি বল। তাহলে এই বস্তুর উপরে যে 2.33 ভরের বস্তুর উপরে অ্যাকচুয়ালি এই লব্ধি বলটা কাজ করে।
লব্ধি বলের দিকে লব্ধি ত্বরণ কাজ করে, কারণ বল আর ত্বরণ ভাই ভাই, F ইকুয়াল টু ma। অ্যাকচুয়ালি এই বস্তুর উপরে এই লব্ধি বল কাজ করে, আর এই লব্ধি বলের দিকে লব্ধি ত্বরণ কাজ করে, মানে ফলাফল ত্বরণটা কাজ করে, মানে রেজাল্টেন্ট ত্বরণটা কাজ করে, মানে আসল ত্বরণটা কাজ করে, মানে প্রকৃত ত্বরণটা কাজ করে। আশা করি বুঝতে পারছো। লব্ধি বলের দিকে অ্যাকচুয়ালি লব্ধি ত্বরণটা কাজ করে, মানে রিয়েল ত্বরণটা কাজ করে। লব্ধি বলের দিকে আমি ধরলাম যে এই বরাবর হচ্ছে আমার আসল ত্বরণ বা সত্যিশীলী ত্বরণ, এ আর কাজ করে, দ্যাট ইজ রেজাল্টেন্ট ত্বরণ। তাহলে এই রেজাল্টের ত্বরণটা তোমাকে বের করতে বলছে, লব্ধি ত্বরণের মানটা তোমাকে বের করতে বলছে। খুবই সহজ, আমরা জানি F ইকুয়াল টু এম অফ এ, ঠিক আছে? আমাকে প্রকৃত ত্বরণ বা লব্ধি ত্বরণের মানটা বের করতে বলছে। তাহলে লব্ধি বলের জন্য আমরা লব্ধি ত্বরণ পাবো। তাহলে এখান থেকে আমরা লব্ধি ত্বরণের মানটা বের করে ফেলো। তাহলে এ আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ আর বাই কত বলো তো, এম। তো এফ আর এর মান তুমি বের করছো 11.602 ডিভাইড বাই এম। স্মল এম তুমি জানো 2.33। তাহলে এখান থেকে তুমি লব্ধি ত্বরণের মানটা বের করতে পারবা। সেই লব্ধি ত্বরণের মান আসবে 4.98 না? তাহলে 4.98। ও ওকে, তাহলে 4.98 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল কিনা বলো তো? ওকে, থ্যাংক ইউ উলফাত জান নিদি। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এই যে লব্ধি ত্বরণ বের করে ফেললাম, এবার লব্ধি ত্বরণের দিক বের করতে বলছে। একেবারে সোজা, ভেক্টরের ক্ষেত্রে দিক মানে আসলে অ্যাঙ্গেল থিটা, তাহলে মেইনলি আসলে অ্যাঙ্গেল থিটা বের করতে বলছে। আচ্ছা দেখো তো, আমি যদি লব্ধি বলের দিক বের করতে পারি তাহলে তো লব্ধি ত্বরণের দিক বের করা যায়, তাই না? কারণ লব্ধি বলের দিক আমি যদি বের করতে পারি তাহলে তো লব্ধি ত্বরণের দিকটা বলা যায়, কারণ লব্ধি বলের দিক যা, লব্ধি ত্বরণের দিক তো হুবহু তা। তাহলে আমি অ্যাকচুয়ালি লব্ধি বলের দিক বের করি। দিক মানে অ্যাঙ্গেল থিটা। এই যে লব্ধি বলের সাথে যে কোনো একটা ভেক্টর, আমি ধরো মনে করো লব্ধি বলের সাথে 5 নিউটনের যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় দিক। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম থিটা, এই থিটাকে বলা হয় দিক। তাহলে লব্ধি বলের সাথে, এই যে দিস ইজ লব্ধি বল, লালটা হচ্ছে আমার লব্ধি বল, লব্ধি বলের সাথে যে কোনো একটা ভেক্টর অর্থাৎ 5 নিউটন যে কোনো ভেক্টর, লব্ধি বলের সাথে 5 নিউটনের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় দিক। মানে এই থিটাটাকে বলা হয় হচ্ছে কি বলতো, থিটাটাকে বলা হয় দিক। এটা হচ্ছে লব্ধি বলের দিক। অ্যাকচুয়ালি লব্ধি বলের দিকটা আমরা বের করে ফেলি, লব্ধি বলের দিক বের করে ফেলো। তাহলে tan থিটা দিয়ে বের করবা, tan থিটা ইজ ইকুয়াল টু একটা দাগ দিবা, মনে রাখবা অ্যাঙ্গেল থিটা যার সাথে সে নিচে একা থাকবে। তাহলে অ্যাঙ্গেল থিটা কার সাথে? 5 এর সাথে, তাহলে সে নিচে একা থাকবে, সিঙ্গেল থাকবে। অ্যাঙ্গেল থিটা যার সাথে 5 এর সাথে সে নিচে সিঙ্গেল। উপরে থাকবে বাদ বাকি ভেক্টরকে 7, উপরে থাকবে বাদ বাকি ভেক্টরের সাইন আলফা, আর নিচে থাকবে ওই বাদ বাকি ভেক্টরের কস অফ কি বলতো, আলফা। তাহলে উপরে থাকবে বাদ বাকি ভেক্টর অর্থাৎ 7, বাদ বাকি 5 নিয়ে তো কাজ করা শেষ। 5 তো সিঙ্গেল থাকবে, এই 5 তো সিঙ্গেল থাকলো, 5 আর 7 তো আছে না, 5 তো সিঙ্গেল থাকলো। উপরে থাকবে বাদ বাকি ভেক্টর 7 এর সাইন আলফা, নিচে থাকবে বাদ বাকি ভেক্টর 7 এর কস আলফা। এখান থেকে তুমি অবশ্যই থিটার মানটা বের করতে পারবা। তাহলে এখান থেকে অবশ্যই থিটার মানটা বের করতে পারবা, সামথিং ডিগ্রি আসবে। এই থিটার মানটা হচ্ছে আমার লব্ধি বলের দিক, সেটাই হচ্ছে আমার লব্ধি ত্বরণের দিক। কারণ লব্ধি বলের দিক যা, লব্ধি ত্বরণের দিক হুবহু তা। বলো বুঝতে পারলাম কিনা, বলো বুঝতে পারলাম কিনা ম্যাথটা? বলতো বুঝতে পারলাম কিনা? আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পারছি। আলফা কি 30 ডিগ্রি হবে? হ্যাঁ অবশ্যই আলফা 30 ডিগ্রি হবে। আলফা মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, 7 নিউটন আর 5 নিউটনের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ আলফা। এই পুরাটা হচ্ছে আমার আলফা, দ্যাট ইজ আলফা, পুরা অ্যাঙ্গেলটা আলফা 30 ডিগ্রি। 7 আর 5 এর লব্ধি হচ্ছে এফ আর। থিটা মানে কি? থিটা মানে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ থিটা। লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ থিটা। এই থিটা বের করার জন্য দেখো আমি লব্ধির সাথে 5 নিউটনের অ্যাঙ্গেল ধরছি থিটা, দ্যাট ইজ ওয়াই 5 নিউটন নিচে একলা আছে, নিচে একলা কে, নিচে একলা কে 5, নিচে একলা কে 5। কেন নিচে একলা 5?
কারণ 5 এর সাথে অ্যাঙ্গেল থিটা ধরছি, বাদ বাকিটাকে অপোজিটটা 7, বাদ বাকিটার সাথে সাইন আলফা, বাদ বাকিটার সাথে কজ আলফা। এর চেয়ে সহজ ব্যাখ্যা পৃথিবীতে নাই। অ্যাঙ্গেল শিল্পী দাস বলছি তো, 2বার বলছি, আর কতবার বলবো? শিল্পী দাস তুমি একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তোমার বেসিকটা একটু লো আমার মনে হয়, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। হ্যাঁ তুমি 7ও ধরতে পারো, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই ধরতে পারো, তুমি চাইলে নুসরাত জানহিয়া তুমি চাইলে এফআর এর সাথে 7 এর অ্যাঙ্গেলকেও থিটা ধরতে পারতা, সেই ক্ষেত্রে তোমার থিটাটা অন্য কিছু আসতো, বাট যেইটাই আসতো ওইটাই কারেক্ট। এক্স্যাক্টলি ভেক্টরের পড়া সাইফুল্লাহ সিদ্দিকি ঠিক বলতেছো, ঠিক আছে। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো ধরা না জানলে কিন্তু মানে পড়ালেখা করে কোনো লাভ নেই, এগুলো কিন্তু জানতে হবে। এগুলো কিন্তু একেবারে কি বলবো, এগুলা হচ্ছে একেবারে ইন্টার পাস করার জন্য এগুলো জানতে হয়, ইন্টারমিডিয়েট পাস করার জন্য। সো এগুলো না জানলে বলো আমি আরও ব্যাখ্যা করতেছি, না জানলে বলো একটু হালকা বকা দিব, কিন্তু ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। বলো আমিরা ইসলাম অ্যাঙ্গেল মিলবে কেন ভাই? অ্যান্সার তো মেলার দরকার নেই, উত্তর তো হবে, তাই তো বললাম। আমিরা ইসলাম এত বোকা হলে চলবে? অ্যান্সার তো মিলবে না। তুমি যদি এফআর এর সাথে 7 নিউটনের অ্যাঙ্গেলটাকে থিটা ধরো, ওখান থেকে তুমি থিটা ধরে যে মানটা পাবা, এই থিটা কি সেম মান পাবা নাকি? সেম মান তো পাবা না, অন্য কিছু মান পাবা, অন্য কোনো মান পাবা, সেটাই হচ্ছে তোমার সঠিক উত্তর তোমার জন্য। আচ্ছা আরেকটা ম্যাথ করবো, আরেকটা ম্যাথ তো দেখো, আরেকটা ম্যাথ করবো একটা, দেখো একটু মন দিয়ে। জি ভাইয়া বলেন। আচ্ছা দেখো মানে অ্যাকচুয়ালি থিটা মিটা এগুলো কেমনে বের করে, এই হচ্ছে দুটো ভেক্টর, এগুলো একেবারে কমন সেন্স, কিন্তু দুটা ভেক্টর, এ একটা ভেক্টর পি ভেক্টর, এ একটা ভেক্টর কিউ ভেক্টর, পি এবং কিউ দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে বলা হয় আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে বলা হয় আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে বলা হয় আলফা। এই দুইটা ভেক্টরের যে লব্ধি, লব্ধিটা কাজ করে মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর লব্ধি কাজ করে, দ্যাট ইজ লব্ধি, দ্যাট ইজ লব্ধি, লব্ধি 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 মানে ফলাফল, পি এবং কিউয়ের রেজাল্ট বা ফলাফল, দিস ইজ রেজাল্ট, রেজাল্টও বলা যায়, পি এবং কিউয়ের রেজাল্ট। এই রেজাল্টের সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে বলা হয় থিটা, রেজাল্টের সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে বলা হয় থিটা। আমি ধরলাম রেজাল্টের সাথে পি এর মধ্যবর্তী কোণকে আমি ধরলাম থিটা। এবার এই থিটাটা বের করে কেমনে? ট্যান দিয়ে, ট্যান থিটা দিয়ে একটা দাগ দিবা, এভাবে দাগ দিবা, 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 দাগ দেওয়া হয়ে গেল, দাগ দিবা। থিটাটা যে আছে, যার সাথে থিটা, কার সাথে থিটা? থিটা কিন্তু পি এর সাথে। থিটাটা কাকে ভালোবাসতেছে? পি কে ভালোবাসতেছে। থিটাটা কার সাথে টাচ করে আছে? পি এর সাথে টাচ করে আছে। থিটাটা কার সাথে আছে? পি এর সাথে। থিটাটা পি এর সাথে, যার সাথে থিটা সে সিঙ্গেল নিচে থাকে, সে সিঙ্গেল নিচে থাকে, তাহলে নিচে সিঙ্গেল পি থাকবে, বাদ বাকিটাকে, বাদ বাকি হচ্ছে কিউ, উপরে থাকবে বাদ বাকিটার সাইন আলফা আর নিচে থাকবে বাদ বাকিটার কজ আলফা। এগুলো না জানলে কিন্তু কি করতে পারবে না, ইন্টারে পাস করতে পারবে না। এ প্লাস তো বাড়ির কাছে। অসাধারণ সাইফুল্লাহ সিদ্দিকি ঠিক বলছো, 5 নিউটনের সাথে থিটা ধরলে মান আসবে এত, এক্স্যাক্টলি 17.53 ডিগ্রি, আর 7 নিউটনের সাথে থিটা ধরলে মান আসবে 12.47 ডিগ্রি। অসাধারণ, কি দারুণ বেসিক ছেলেপেলেদের। ওহ দারুণ বলছে, দারুণ, হ্যাঁ হ্যাঁ ওকে বুঝে গেছে। ক্ষুধা তো লাগছে, কোনো ব্যাপার না। তো দেখো এবার আমরা লাস্ট ম্যাথ করি, লাস্ট ম্যাথ সহজ ম্যাথ, কিন্তু যেহেতু বুয়েটে আসছে এই ম্যাথটা সহজ একটা ম্যাথ। দেখছো এই ম্যাথটা জানো, যেদিন বুয়েট আসছে তার আগের দিন আমি এটা অফলাইনে করাইছিলাম, এই সেম ম্যাথটা জানো, যেদিন বুয়েট আসছে তার মানে যেদিন করাইছি তার পরের দিন বুয়েটে আসছে, যেদিন ম্যাথটা আমি করাইছি ইয়াতে অফলাইনে। আল্লাহ বুয়েটের প্রশ্ন ফাঁস, হেডলাইন দিয়ে দাও, খবরের হেডলাইন, বুয়েটের প্রশ্ন ফাঁস, কি অবস্থা। যাই হোক এনিওয়ে মেনলি যেদিন আমি করাইছিলাম অফলাইনে তার পরের দিন আসছিল বুয়েটের হচ্ছে অ্যাডমিশন টেস্টে। এখন যে ম্যাথটা করাবো খুব সহজ ম্যাথ, স্পেশাল কোনো কিছু না, স্পেশাল কোনো কিছু না। আচ্ছা
স্পেশাল কোনো কিছু না। আচ্ছা দুইটা ম্যাথ করাবো, দুইটা ম্যাথ করাবো, মিথ্যা বলছিলাম, দুইটা ম্যাথ করাবো। দেখো দেখবা যে 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে, কি পরিমাণ বল প্রয়োগ করলে তার বেগ 10 সেকেন্ডে 4i - 5j প্লাস 3k মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8i প্লাস 5j মাইনাস 3k প্লাস 3j মাইনাস 5k মিটার পার সেকেন্ড হবে। এই ম্যাথটা খুব সহজ ম্যাথ, খুব স্পেশাল কোনো কিছু না, বাট এই ম্যাথটা যেদিন করেছে তার পরের দিন বুয়েটে এক্সাম হলে আসছে। আচ্ছা এরপরে আরো একটা ম্যাথ করবো, তারপর শেষ। ওকে দেখো শুরু করি তাহলে। 20 কেজি ভরের একটি বস্তু উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে, তাহলে বস্তুর ভর আমার দেওয়া আছে 20 কেজি, তাহলে এম হচ্ছে বস্তুর ভর, দ্যাট ইজ 20 কেজি। আচ্ছা তারপর খেয়াল করবা কি পরিমাণ বল প্রয়োগ করলে, তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করলে মানে বলের ভ্যালু আমাদের বের করতে বলছে। কি পরিমাণ বল প্রয়োগ করলে মানে বল মানে এফ এর ভ্যালু আমাদেরকে বের করতে বলছে, বলের মানটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। 10 সেকেন্ডে মানে টাইমের ভ্যালু আমার দেওয়া আছে, হচ্ছে 10 সেকেন্ড। ভালো কথা, 10 সেকেন্ডে বেগ এত হতে এত হয়েছে, তাহলে আদিতে একটা বেগ দেওয়া আছে, ভেক্টর ফরম্যাট দেওয়া বেগের, আদি বেগের ভেক্টর ফরম্যাট, পরবর্তীটা একটা বেগের ভেক্টর ফরম্যাট দেওয়া আছে। দেখো বেগ এত মিটার পার সেকেন্ড হতে এত মিটার পার সেকেন্ড হলো, বর্তমান বেগ হচ্ছে এটা আর আদি বেগ হচ্ছে আমার এই উপরেরটা। তাহলে আদি বেগের ভেক্টর ফরম্যাট দেওয়া আদি বেগ ভেক্টর দেওয়া হচ্ছে 4i - 5j প্লাস 3k, তাহলে 4i - 5j প্লাস কি বলতো প্লাস 3k, দ্যাট ইজ বা আদি বেগ। পরবর্তী বেগ কত দেওয়া 8i প্লাস 3j মাইনাস 5k, তাহলে পরবর্তী বেগ আমার দেওয়া হচ্ছে 8i প্লাস 3j মাইনাস অফ কি বলতো 5k, দ্যাট ইজ পরবর্তী বেগ। এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া আছে। আচ্ছা তাহলে এখন আমাদের বের করতে হবে যে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বলের ভ্যালু কত। আগে ত্বরণ বের করি, বেগের কি পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন ইউভি মানে বেগের পরিবর্তন, তো বেগের পরিবর্তন মানে ত্বরণ হচ্ছে, তাহলে ত্বরণটা বের করি। ত্বরণের ফর্মুলা কি, ত্বরণের ফর্মুলা হচ্ছে a ইজ ইকুয়াল টু, ছোটবেলায় পড়ছিলাম v মাইনাস ইউ বাই কি বলতো বাই হচ্ছে আমাদের t। তাহলে আমরা শেষ বেগের ভেক্টর ফরম্যাট জানি, আদি বেগের ভেক্টর ফরম্যাট জানি, তাহলে ত্বরণেরও আমরা কি পাবো ভেক্টর ফরম্যাট পাবো। তাহলে এখান থেকে ত্বরণের একটা ভেক্টর ফরম্যাট আমরা বের করব, দ্যাট ইজ খেয়াল করবা ভি ভেক্টর কোনটা 8i প্লাস 3j মাইনাস 5k, 8i প্লাস 3j মাইনাস 5k, দ্যাট ইজ হচ্ছে আমার ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর কোনটা 4i মাইনাস 5j প্লাস 3k, তাহলে 4i মাইনাস 5j প্লাস কি বলতো প্লাস 3k, দ্যাট ইজ হচ্ছে আমার ইউ ভেক্টর লিখলাম, ডিভাইডেড বাই হচ্ছে আমার টি মানে সময় হচ্ছে আমার 10 সেকেন্ড। তাহলে মানগুলো আমরা বের করি, খেয়াল করবা এ ভেক্টর মানগুলো আমরা বের করি। তাহলে দেখো
8i থেকে 4i মাইনাস করব, তাহলে 8i থেকে 4i মাইনাস করলে থাকবে হচ্ছে আমার 4i মাইনাস করলে জাস্ট বাংলা বিয়োগ করবা। তারপরে খেয়াল করবা 3j থেকে মাইনাসে প্লাস 5j করব, তাহলে 3j থেকে মাইনাসে প্লাস 5j, তাহলে 3j প্লাস 5j মানে কত, 5 6 7 8 মানে প্লাস 8j। বোঝা গেল ব্যাপারটা। 5j থেকে মাইনাস করব 3k, 5k থেকে মাইনাস করব যে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 5k থেকে মাইনাস 3k, তাহলে মাইনাস 5k মাইনাস 3k মানে আসলে মাইনাস 8k ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইড বাই হচ্ছে আমরা 10 বলতে পারি, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করবা এখান থেকে a ভেক্টর ইকুয়াল টু থাকবে আমার 4i/10, তাহলে 4/10 অফ i এমন কিছু থাকবে, প্লাস 8/10 অফ j মাইনাস 8/10 অফ k এমন কিছু আমার থাকবে। দিস ইজ আমার ত্বরণের ভেক্টর ফরম্যাট, এটা হচ্ছে আমার ত্বরণের ভেক্টর ফরম্যাট, কারণ i j k আছে তাই। তাহলে এখন আমি ত্বরণের মান চাই, মানে ম্যাগনিটিউড চাই, বের করতে পারবো ম্যাগনিটিউড কিভাবে, ভেক্টর ফরম্যাট থেকে ম্যাগনিটিউড বা মান বের করে কেমনে, a ইজ ইকুয়াল টু, দিস ইজ আমার ত্বরণের ভেক্টর ফরম্যাট, কারণ i ক্যাপ j ক্যাপ k ক্যাপ আছে তাই। দিস ইজ ত্বরণের ভেক্টর ফরম্যাট। বের করলাম কেমনে তা তো আমরা বুঝছি, এটার মানটা আমরা বের করব কিভাবে, রুট ওভার i এর সহগের স্কোয়ার, i এর সহগ কত 4/10, তাহলে 4/10 এর স্কোয়ার রুট ওভার i এর সহগের স্কোয়ার প্লাস j এর সহগের স্কোয়ার, j এর সহগ কত 8/10, তাহলে 8/10 এর হচ্ছে স্কোয়ার প্লাস k এর সহগের স্কোয়ার, k এর সহগ কত, k এর সহগ কত -8/10, তাহলে -8/10 এর কি বলতো স্কোয়ার। তাহলে এইভাবে i এর সহগের স্কোয়ার প্লাস j এর সহগের স্কোয়ার প্লাস k এর সহগের স্কোয়ার করার পর রুট করলে আমরা ত্বরণের ভ্যালু বা ম্যাগনিটিউড পাবো। তাহলে এখান থেকে আমরা ত্বরণের মান বা ম্যাগনিটিউড পাবো। দ্রুত আমাকে কমেন্ট করে জানাই দাও যে ত্বরণের মান বা ম্যাগনিটিউডটা কত আসে। আচ্ছা, এটা হচ্ছে আমার ত্বরণের ভেক্টর ফর্ম, এটা হচ্ছে আমার ত্বরণের ভেক্টর ফর্ম এটা। আর এখান থেকে যে মানটা বেরোবে এটা হচ্ছে আমার ত্বরণের ম্যাগনিটিউড বা মান, ম্যাগনিটিউড বা হচ্ছে মান আমরা বলতে পারি, মান আর দিক মিলে তো ভেক্টর, তাহলে মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। যদি এখান থেকে আমরা মান বের করতে পারি, আমাদের বের করতে বলছে বলের মান কত f, তাহলে আমরা যদি বল f ইকুয়াল টু আমরা m a বলতে পারি, তাহলে এখান থেকে খেয়াল করবা f ইজ ইকুয়াল টু m এর ভ্যালু কত 20 কেজি, তাহলে m এর ভ্যালু 20 কেজি বসাবা আর এর ভ্যালু তুমি এখান থেকে বের করে বসাতে পারবা, কত আসে, এর ভ্যালু 1.2, এর ভ্যালু আসছে তোমার 1.2 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 12 দুগুণে 24 মানে হচ্ছে 24 নিউটন, না 24 নিউটন এমন কিছু। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, 12 দুগুণে 24 নিউটন এমন কিছু পেয়ে গেলাম আমরা বলের ভ্যালু। এই ম্যাথটা বুয়েটে আসছিল, এত সহজ ম্যাথ আমাদের বুয়েটের 2000 একেবারে কত সালে বলতো, 2020 সালে আসছিল বুয়েট, 2020 সালে, মানে এই যে এই রিসেন্ট সালে কয়দিন আগে যে পরীক্ষা হলো এই পরীক্ষায় এই টাইপের ম্যাথ, একেবারে মানে সংখ্যা হয়তো চেঞ্জ হতে পারে, এটা ম্যাথ। ওমা রুট কেন করলেন আর এর মাথায় ভিক্টর কই গেল, সেট কি বলো এগুলা, পড়ালেখা হচ্ছে করো নাই এই 2টা বছর, এই তার প্রমাণ। একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো হচ্ছে যে কোনো ভেক্টর এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর হচ্ছে মনে করো 2i প্লাস 5j মাইনাস 6k মনে করো দেওয়া আছে, দিস ইজ একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, দিস ইজ একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর। কেমনে বুঝলাম, i j k আছে তাই, i j k আছে তাই এটা হচ্ছে একটা ভেক্টর। একটা ভেক্টর মনে করো দেওয়া আছে জাস্ট লাইক দিস 2i প্লাস 5j মাইনাস 6k, এ ভেক্টর, মাথায় একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিছি, কেন ভেক্টর চিহ্ন দিছি, i j k আছে তাই, কেন মাথায় ভেক্টর সাইন দিছি, i j k আছে তাই, i j k আছে তাই বলে এটা কি মনে হবে, ভেক্টর মনে হবে, i j k আছে বলে এটা কি মনে হবে, ভেক্টর বের হবে, ভেক্টর মনে হবে। ভেক্টরের তো মান আছে তাই না, ভ্যালু তো আছে, এই যে মান বা ভ্যালু তো আছে নাকি, নাই নাকি, মান বা ভ্যালু তো আছে না, মান আছে না, অবশ্যই তো আছে। এর মান বা ভ্যালু কেমনে বের করে, মান বা ভ্যালু কেমনে বের করে, এই যে এর মান কেমনে বের করে, মান বের করতে চাইলে মাথায় আর ওই এই দাগ দিতে হয় না, কারণ আমি মান চাচ্ছি,
মান চাচ্ছি, মান বের করতে চাইলে মাথায় দাগ দিতে হয় না, নর্মালি এ লিখতে হয়, মাথায় দাগ দিতে হয় না। মান বের করে কেমনে? রুট ওভার আই এর সহগের স্কোয়ার। রুট ওভার হচ্ছে সূত্রের রুট ওভার, মানে মান বের করার ফর্মুলাতেই রুট ওভার আছে। রুট ওভার আই এর সহগ কত? আই এর সহগ 2, 2 এর স্কোয়ার প্লাস জে এর সহগ কত? 5, 5 এর স্কোয়ার প্লাস কে এর সহগ কত? -6, -6 এর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে করে মান বের করে, মান কোনো ভেক্টরের মান এভাবে করে বের করে জানা উচিত কিন্তু এগুলা। ওকে, তাহলে এইটুকু আমরা করলাম, এইটুকু আমরা আশা করি বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে এর পরের ম্যাথে যাই। এর পরের ম্যাথে এগুলো একেবারে বেসিক জিনিসপাতি, এগুলো না জানাটা আসলে কিন্তু এখন পাপ। তারপর আমি দেখাই দিলাম, ঠিক আছে, বুঝবা যে তোমার অনেক বেশি পড়াশোনা করা লাগবে। তোমাকে এভাবে বলার রিজন হচ্ছে তোমার অনেক বেশি পড়াশোনা করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরের ম্যাথ দেখো। তাহলে খেয়াল করো, ভেক্টর করা লাগে না, এগুলো আসলে কি বলো, এগুলো মানে তাহলে ভেক্টর মানে এগুলো না জানলে তুমি আসলে সামনে আগাইতেই পারবে না, জীবনের সামনে আগাতে পারবে না, এই হচ্ছে কথা, মানে একাডেমিক জীবনে সামনে আগাতে পারবে না। লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ, এটাই লাস্ট। হ্যাঁ, তো দেখো লাস্ট ম্যাথ। লিখবা লেখো প্রতি সেকেন্ডে 0.5 কেজি হারে 1.5 মিটার পার সেকেন্ড সমবেগে আনুভূমিকভাবে চলমান কোনো ট্রাকের উপর বালি খাড়াভাবে পড়ছে। দেখবা ট্রাকটিকে সমবেগে চালানোর জন্য কত বল প্রয়োগ করতে হবে? আচ্ছা, অনেকে দেখবা যে আগের ম্যাথটা ইউ এর মান বের করবা, ভি এর মান বের করবা, দেন মিলাবা, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। ইউ আর ভি কে ইউজ করে তুমি এ এর মান বের করবা, তো এ এর ভেক্টর ফরম্যাট বের করবা ত্বরণের, কারণ বলের সাথে কিন্তু ত্বরণের একদম ডিরেক্টলি সম্পর্ক আছে। দেন ত্বরণের মানটা বের করে বলের মানটা বসাবা, ঠিক আছে। তো যাই হোক, এনিওয়ে, তো লিখে নাও সমবেগে চালানোর জন্য, ঠিক আছে, মানে ওই যে অনেকে ভাবে করতে পারো যে ইউ এর মান বের করবা √/, আই স্কোয়ার প্লাস আই সহগের স্কোয়ার প্লাস জে সহগের স্কোয়ার প্লাস কে সহগের স্কোয়ার, ভি এর মান বের করবো, ওগুলো কিন্তু হবে না। আচ্ছা লেখো কত বল প্রয়োগ করতে হবে। তো এটা হচ্ছে আমরা শুরু করবো বা সলিউশন দেখবো, খেয়াল করবা, এটা আমরা সলিউশনটা দেখবো। ঠিক আছে, অনেকে দেখবা যে এটা ট্রাই করতে পারো হয়তো, যাই হোক। ওকে, লাস্ট ম্যাথ দেখো, লাস্ট ম্যাথ প্রতি সেকেন্ডে এত কেজি হারে। আচ্ছা আচ্ছা, দেখো একটা ট্রাক, খুবই মন দিয়ে দেখবা, এই হচ্ছে একটা ট্রাক, এই যে একটা ট্রাক,
দিস ইজ একটা ট্রাক, মোটামুটি করে আঁকি, একটা গাড়ি, যাই হোক একটা গাড়ি, এই যে ট্রাক, একটা গাড়ি। এই গাড়িটা সামনের দিকে আগাচ্ছে, এই গাড়িটা সামনের দিকে আমি ধরলাম ভি সমবেগে আগাচ্ছে। খুবই মন দিয়ে দেখবা, ছোট ম্যাথ। ভি সমবেগে সামনের দিকে আগাচ্ছে, ভি সমবেগে, অবশ্যই বলছে সমবেগে, ইকুয়াল ভেলোসিটিতে বা ভি সমবেগে এই ট্রাকটা সামনের দিকে আগাচ্ছে। ওকে, তো একটা ট্রাক যখন সামনের দিকে আগায়, ট্রাকের ইঞ্জিন কি করবে? অবশ্যই ট্রাকের ইঞ্জিনটা কি করবে? সামনের দিকে বল প্রয়োগ করবে। যদি ট্রাকের ইঞ্জিন সামনের দিকে বল প্রয়োগ না করে, যদি ট্রাকের ইঞ্জিন, একটা ট্রাকের ইঞ্জিন সামনের দিকে বল প্রয়োগ না করে, ট্রাকের ইঞ্জিন সামনের দিকে ধাক্কা না দেয়, যদি ট্রাকের ইঞ্জিন সামনের দিকে বল প্রয়োগ না করে, সামনের দিকে ধাক্কা না দেয়, তাহলে তো সামনের দিকে সে যাবে না, তাই না? ট্রাকের ইঞ্জিন অবশ্যই সামনের দিকে একটা বল প্রয়োগ করতেছে, এটাকে তুমি বলতে পারো ইঞ্জিন ফোর্স, ট্রাকের ইঞ্জিনের বল এফ। আচ্ছা, এই ট্রাকের উপরে খেয়াল করবা মন দিয়ে, এই ট্রাকের ভর কি কনস্ট্যান্ট? উত্তর হচ্ছে না, কারণ বলা হচ্ছে যে এই ট্রাকের উপরে বালি, প্রতি মুহূর্তে বালি পড়তেছে, বালি উপর থেকে কেউ বালি ফেলাচ্ছে, উপর থেকে কেউ বালু ফেলাচ্ছে, বালু ফেলাচ্ছে উপর থেকে, কেউ হচ্ছে এই ট্রাকের মাথার উপর বা ছাদের উপরে কেউ বালু ফেলাচ্ছে প্রতি মুহূর্তে, এই ট্রাকের মাথার উপরে কেউ বালু ফেলাচ্ছে প্রতি মুহূর্তে। কত বলছে? প্রতি সেকেন্ডে 0.5 কেজি হারে বালু ফেলাচ্ছে, বালু ফেলাচ্ছে, ট্রাকের উপরে বালু ফেলাচ্ছে। যদি ট্রাক চলন্ত ট্রাকের উপরে বালু ফেলা হচ্ছে, তাহলে কি ট্রাকের ভরটা সেম থাকবে? কমন সেন্স ইউজ করো, কমন সেন্স। ট্রাক যাচ্ছে, ট্রাক সামনে দিকে যাচ্ছে, ট্রাকের মাথার উপর ছাদের উপর বালি ফেলা হচ্ছে, প্রতি সেকেন্ডে 0.5 কেজি করে বালি ফেলা হচ্ছে, বালি। তাহলে কি ট্রাকের ভর সেম থাকবে? উত্তর হচ্ছে না, ট্রাকের ভর সেম থাকবে না। তাহলে ভরটা কিন্তু কি হবে বলতো? ভরটা পরিবর্তনশীল। ভরটা কি হবে বলতো? ভরটা পরিবর্তন হবে। তাহলে ভরটা পরিবর্তন হচ্ছে, কিন্তু বেগটা কি পরিবর্তন হচ্ছে না? বেগটা সমবেগ, এবং সেই সমবেগের মান দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড সমবেগ। এই সমবেগের মান বলা আছে যে 1.5 মিটার পার সেকেন্ড সমবেগে গাড়িটা চলতেছে। তাহলে বেগের ভ্যালু কি বলতো? বেগের ভ্যালু সমবেগ না, সমবেগ মানে কি বলতো? পরিবর্তন হচ্ছে না। সমবেগ মানে কি বলতো? পরিবর্তন হচ্ছে না। এবার তুমি আমাকে বলবা ভর পরিবর্তন হচ্ছে, বেগ সমবেগ, এটা কত নাম্বার ইফ নাম্বার 1 একটা ছিল এবং ইফ নাম্বার 2 একটা ছিল, কত নাম্বার ইফ নাম্বার 1 নাকি ইফ নাম্বার 2? কমেন্টে জানাও, ইফ নাম্বার 1 নাকি ইফ নাম্বার 2? প্রথমে যে করাইছিলাম শুরুতে, বলো কত নাম্বার ইফ? এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইফ নাম্বার 2। ইফ নাম্বার 2 যেখানে বলা ছিল যে বস্তুর ভর পরিবর্তনশীল কিন্তু বেগটা কনস্ট্যান্ট। যদি এমন হয় তাহলে প্রযুক্ত বলের ফর্মুলা হয় হচ্ছে F ইজ ইকুয়াল টু, আমি যদি কোনো ভুল না করে থাকি, V ইন্টু ডিএম বাই কি বলতো? ডিএম বাই ডিটি, যেখানে V মানে হচ্ছে সমবেগটা, রাইট? আচ্ছা, তাহলে মানগুলো বসাই ফেলি। V মানে হচ্ছে সমবেগটা, সেই সমবেগটা কত? 1.5। সমবেগটা হচ্ছে আমার 1.5 মিটার পার সেকেন্ড। উপরে আমার ডিএম মানে ভরের পরিবর্তন, ডিএম মানে কি বলতো? ভরের পরিবর্তন, এম মানে ভর, ডিএম মানে হচ্ছে ভরের পরিবর্তন, আর নিচে আমার ডিটি মানে আমার কি বলতো? ডিটি মানে হচ্ছে আমার সময়, কতটুকু সময়ে ভরের চেঞ্জ হচ্ছে বলা আছে। প্রতি সেকেন্ডে 0.5 কেজি করে ভর মাথার মধ্যে ঢালা হচ্ছে, এর মানে কি? 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 0.5 কেজি করে ভর মাথার মধ্যে ঢালা হচ্ছে, মানে কি 1 সেকেন্ডে 0.5 কেজি করে ভরটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সময় হচ্ছে আমার 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে ভর মাথার উপর ফেলা হচ্ছে, প্রতি সেকেন্ডে 0.5 কেজি করে ভর ফেলা হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে তোমার ভর বাড়তেছে বা ভরের পরিবর্তন হচ্ছে 0.5 কেজি। তাহলে মানটা বসাই দাও, উপরে 0.5 কেজি আর নিচে হচ্ছে আমার 1। তাহলে 1.5 এর সাথে 0.5 গুণ দাও, 5 15 75 না 75, তাহলে কত আসবে? করো তো, কত গুণ করলে কত আসে? দেখো 1.5 গুণ 0.5 করতে ইচ্ছা করতেছে না, বলো কত আসে?
আচ্ছা 25 বলো 2.5 নাকি 2.25 নাকি সরি 0.75 অর্ধেক হচ্ছে ভুল করছি সরি 0.75 নিউটন দিস ইজ উত্তর ইঞ্জিনের বল এটা চাইছে ইঞ্জিনের ফোর্স কত বল প্রয়োগ করতে হবে ইঞ্জিনের ফোর্স করে ফেলো শেষ তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ কেমন ছিল বলো একটা থ্যাংক ইউ পিকে নাহিদ কাবুল শিল সুহা রহমান অনেক আগের স্টুডেন্ট সুহা রহমান রেগুলার ক্লাস করে নুসরাত জাহান মিম তানুশ্রী পোদ্দার মোমো নিলয় রওশন আক্তার শিল্পী দাস শাহনাজ পারভিন ওকে তো ভাই ইউসুফ আরে কি অবস্থা এই তুমি না বাসাও থাকো দেখা করো একদিন তুমি না তুমি তো আমার এলাকার বাসিন্দা খুবই খারাপ কথা এলাকার বাসিন্দা হয়ে দেখা করো না ভেরি ব্যাড আমিও বাসাবো থাকি নাম তো শোনাই হোক ফারহান শেখ বাসাবোতে এনিওয়ে আল্লাহ হাফিজ তাহলে ফাহিম শাহরিয়ার কি অবস্থা ভালো আছো রোমান ভাই একটা হেলিকপ্টারের অঙ্ক করান মাইর খাওয়া নাকি কনসেপ্ট ছিল অনেক হ্যাঁ শামিম থ্যাংক ইউ আল্লাহ হাফিজ রাসেল দেখে নিও পরে জান্নাত বিনতে আকবর বলে ফেললাম